আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের লেকচার 4 নাম্বারটা আমি আবার রি-আপলোড করতেছি। কারণ ভৌত আলোক বিজ্ঞানের লেকচার 4 নাম্বারটা হচ্ছে যে সাউন্ড আসে নাই গতবার। ঠিক আছে? তো সেজন্য আবার রি-আপলোড করা লাগতেছে। তো আমি তো গতবার অলরেডি নোট করে ফেলছিলাম। তো ওই নোট খাতাটা আমি আবার পড়াবো। এখন আবার একদম লিখে, লিখে পড়াবো না আরকি। ঠিক আছে? কারণ এখন তো আর লিখে, লিখে পড়াবার দরকার নাই। নোট তো করাই দিয়েছি। পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, লেকচার 4 টা শুরু করার আগে আমাদের কারেকশন করতে হবে। কারেকশন করতে হবে লেকচার 3 এ আমি একটা ভুল একটা কথা বলে ফেলছি সেজন্য। ঠিক আছে? কারেকশন। ভুলটা কি ছিল? ভুলটা ছিল আমি কি বলছিলাম? তরঙ্গের উপরিপাতন। ঠিক আছে? ধর এটা একটা তরঙ্গ। আ এই যে এটা একটা তরঙ্গ, এটা আরেকটা তরঙ্গ। এই জায়গায় উপরিপাতন হইছে। কোন জায়গায় উপরিপাতন হইছে? এই জায়গায়। এই জায়গায় উপরিপাতন হইছে। ভালো কথা। এই জায়গায় উপরিপাতন হওয়ার ফলে এই যে এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, আবার এটা একটা তরঙ্গ। এই যে তরঙ্গের দুটোর উপরিপাতন হলো। ভালো কথা। আমি গত ক্লাসে শুধু একটা ভুল করছি, যে ভুলবশত বলে ফেলছি যে এ তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করছে আর এ তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করছে এটাকে y1 আর এটাকে y2 বলছি। ঠিক আছে? কিন্তু এটা একটা ভুল ছিল। জাস্ট এই কথাটা ছোট একটা কথা। হ্যাঁ, অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে y দ্বারা কি আসলে কি বুঝায়? হ্যাঁ, আমি আসলে গত ক্লাসে ঘুমের বসে ভুলে ফেলছিলাম কথাটা। মানে ছোট একটা কথা, কিন্তু এটা তেমন একটা এফেক্ট ফেলতো না, বাট যদি এভাবে শিখতি তাহলে এই ব্যাপারটা বেসিক জিনিসটা ক্লিয়ার হতো না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে আগে বুঝতে হবে তরঙ্গ জিনিসটা কি। তরঙ্গ জিনিসটা কি সেটা বুঝি। ঠিক আছে? আচ্ছা, এ- ধর এটা একটা লাইন। এখানে ধর অনেকগুলা বিন্দু আছে। কোথায় গেল আমার? আহ, এই যে, হ্যাঁ, এগুলো তোর কণা। এখানে কণা অবস্থিত। কণা অবস্থিত, এগুলো প্রত্যেকটা একটা একটা কণা। ঠিক আছে? এই যে কণা, এরকম কণা অবস্থিত অনেকগুলা। তাই আমি এখানে আর রাখলাম না। এরকম অনেকগুলো কণা অবস্থিত। এখন কথা হচ্ছে যে স্টেডিয়ামে খেলা দেখছিস কখনো? স্টেডিয়ামে খেলা দেখছে যখন মাঝে মাঝে দর্শকরা ওয়েভ সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে। এরকম একটা ঢেউ সৃষ্টি করে দর্শকরা। দর্শকটা ঢেউটা কিভাবে সৃষ্টি করে? ঠিক আছে? স্টেডিয়ামে যারা বসে থাকে, দর্শকরা চ্যান করার সময়, কোন একটা দলকে চ্যান করার সময় এরকম ঢেউ সৃষ্টি করে। ঢেউটা কিভাবে সৃষ্টি করে? একটা দর্শক যে যার সিট থেকে, ঠিক আছে, ধর এটা একটা দর্শক, এটা একটা দর্শক, যে যার সিট থেকে একবার উঠে একবার বসে। ঠিক ঠিক না? একবার উঠে একবার বসে। প্রতিজন প্রতিজনের সিটে বসে এই কাজটা করে। ঠিক আছে? প্রতিজন প্রতিজনের সিটে থেকে এই কাজটা করে। কেউ কিন্তু আবার এক সিট থেকে আরেক সিটে যায় না, একজনের সিট থেকে আরেকজনের সিটে যায় না। হ্যাঁ, সে নিজে নিজের সিটে থেকে একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, একজন উঠলে একজন বসে। সরি, হ্যাঁ, একজন উঠলে একজন বসে, আবার একজন বসলে একজন উঠে। এরকম পার্শ্ববর্তী মানুষগুলো এভাবে উঠানামা করতে করতে একসময় এবার ঢেউ সৃষ্টি হয়। ঠিক আছে? এটা হচ্ছে তরঙ্গ। এটাও এক প্রকার তরঙ্গ না? কিন্তু একটা জিনিস খেয়াল করতো, এখানে যে প্রতিটা মানুষকে আমরা একটা কণা ধরতে পারি না? একটা কণা ধরলে কি হয়? হ্যাঁ, একটা কণা ধরলে তার মানে কণাগুলো কিন্তু নিজেদের জায়গা পরিবর্তন করতেছে না, নিজেদের জায়গা থেকে জাস্ট কম্পিত হচ্ছে। ঠিক আছে? ব্যাপারটা এরকম উঠানামা মানে কি কম্পিত হওয়া। ঠিক আছে? জাস্ট নিজেদের জায়গা থেকে কম্পিত হচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী কণাগুলো প্রভাব করতেছে, পার্শ্ববর্তী কণাগুলো উঠানামা করতেছে, এরকম করে করে একটা তরঙ্গের মতো সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এটাই। তাহলে ব্যাপারটা আমি যদি তোদের এখন বুঝাই বলি, এই যে এই কণাটা, এই কণাটা এরকম উঠানামা করবে সরল। ইয়াস, সিম্পল হারমোনিক মোশনে। সিম্পল হারমোনিক মোশন হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। ঠিক আছে? এটা ফার্স্ট পেপারের একটা, ফিজিক্স ফার্স্ট পেপারের একটা টপিক ছিল, পর্যাবৃত্ত গতির। ওখানে আশা করি পড়ে আসছো। ঠিক আছে? এই যে সরল ছন্দিত স্পন্দনে এবার উঠানামা করবে। ইতে ইতে উঠানামার করার কারণে পার্শ্ববর্তী কণাটা একটু বাড়ি খেয়ে ইতে উঠানামা শুরু করবে। এর পার্শ্ববর্তী কণাটা বাড়ি খেয়ে উঠানামা শুরু করবে, কিন্তু নিজেদের অবস্থানের থেকে জাস্ট উঠানামা শুরু করবে। ও যখন উঠবে ও নিচে নামবে। ঠিক আছে? আবার ও উঠলে ও নিচে নামবে। বুঝতে পারছি? ও উঠছে ও নিচে নামছে, ও উঠছে আবার ও নিচে নামছে, ও উঠছে আবার ও নিচে নামছে, এরকম। কিন্তু এমন না যে ও উঠছে ও আর নিচে নামবে না, ও অবশ্যই নিচে নামবে। ঠিক আছে? ও উঠছে ও আবার নিচে নামলে ও আবার এই এই কণাটা আবার উপরে উঠে যাবে। ঠিক আছে? এরকম।
এভাবে নিজেদের স্থানে কম্পিত হতে থাকতে থাকতে একটা সময় কি হবে, এরকম তরঙ্গ সৃষ্টি হবে, তরঙ্গের মতন দেখাবে। ঠিক আছে, ব্যাপারটা আমি আমি যদি আরো ফিল করাই দিই, দেখ আমি যদি এখানে একটা ভিডিও রাখছি তোদের জন্য, এই যে জিনিসটা খেয়াল কর, দেখছো এই সাদা সাদা পয়েন্টটা একবার উঠতেছে একবার নামতেছে, একবার উঠতেছে একবার নামতেছে। ঠিক আছে, আমি যদি এটা একটু ইয়া করি, দাঁড়া, ওয়েট, হ্যাঁ একটা জিনিস খেয়াল কর, এ দেখ সাদা বিন্দুটা উঠতেছে, এই কোণাটা জাস্ট ওর একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে। হ্যাঁ, এবার করে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হইতে আছে না, সামনের দিকে অগ্রসর হচ্ছে না পর্যায়ক্রমে। আমি যদি দেখাই আবার আরেকবার দেখাই, প্লেব্যাক স্পিডটা একটু কমাই দিই, প্লেব্যাক স্পিড হয়েছে, দেখ আবার দেখ, এই যে হয়ে গেল আবার, এই কোণাটা একবার উপর উঠছে, উপরে ওঠার সময় এই তরঙ্গটা এরকম দেখাইছে, নিচে নামার সময় তরঙ্গটা নিচে দেখাইছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পারছি আমি ব্যাপারটা। তাহলে এখন যদি আমি এখানে যাই, হয়ে গেল, হ্যাঁ। তো এরকম পার্শ্ববর্তী কোণা এতে ওঠানামা করতেছে, 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 করতে করতে একটা সময় এই তরঙ্গটা এভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কারণ এখানে এই কণাগুলো তো ওঠানামা করতেছে। ঠিক আছে, এই তরঙ্গটা কখন এর ঠিক একটা একটা এক্সাক্ট মোমেন্টে ধর আমি তরঙ্গটা ছবি নিছি। ঠিক আছে, ঠিক এক্সাক্ট মোমেন্টে, এই এক্সাক্ট মোমেন্টে দেখা গেছে এখানে যে কোণাটা ছিল তখন এই কোণাটা ঠিক এই অবস্থানে ছিল। এমন না যে এই কোণাটা আমার নিচে নামবে না, নিচে নামবে, কিন্তু আমি এক্সাক্ট মোমেন্টে যখন ছবি নিছি তখন দেখা গেছে এই কোণাটা উপরে ছিল আর এই কোণাটা নিচে ছিল, এই দিকের কোণাটা নিচে ছিল, এই কোণাটা নিচে ছিল। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কোণাগুলা আন্দোলনের ফলে তরঙ্গটা সৃষ্টি হয়। তাহলে আমি যদি এখন সুন্দর করে আঁকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটু সুন্দর করে আঁকি, এই যে এটা প্রতিটা কণার সাম্যাবস্থান, সাম্যাবস্থান ধর এটা ছিল, এই লাইনটা ছিল তাদের সাম্যাবস্থান, মানে যখন আন্দোলিত হয় নাই তখন সাম্যাবস্থান এটা ছিল। ঠিক আছে, এই যে এটা সাম্যাবস্থান ছিল, এটা কণাগুলোর সবগুলো এরকম। এখন এখানে তরঙ্গ সৃষ্টি হয়েছে আন্দোলিত হওয়ার পর, আন্দোলিত হওয়ার পর এই যে ধর এই কণাটা, এই যে আমি যদি বলি এই সবুজ কণাটা, এই কণাটা ঠিক এই অবস্থানে তো একটা সময় ছিল, ছিল না, একদম নিচে নামার আগে, একদম নিচে নামার আগে এই অবস্থানে তো একটা ছিল। এই যে সাম্য অবস্থান থেকে এই কণাটা ঠিক ওই মোমেন্টের দূরত্বটা, এটাকে বলবো আমরা ওয়াই, এটাকে বলে ওয়াই। ঠিক আছে, এই পুরো দূরত্বটাকে ওয়াই বলে না, বুঝতে পারছি। আর মূল বিন্দু থেকে এই কণাটার দূরত্ব হচ্ছে যে এই কণার দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, ওই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এক্স হচ্ছে এটা। তাহলে বুঝাইতে পারছি আশা করি, এই জিনিসটা অবশ্যই আমি প্রথম ক্লাসে বুঝাই দিয়েছিলাম, তবে গত ক্লাসে একটু হালকা করে ভুল বলে ফেলছিলাম, সেই জন্য হচ্ছে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেই জন্য এটা আবার রিভিউ দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার প্রিভিয়াস পেজে আসি। এই যে এখানে ওয়াই ওয়ান ওয়াই টু এটা হবে না, ধর বলছে যে প্রথম তরঙ্গটা ওয়াই ওয়ান, যখন প্রথম তরঙ্গটা আর দ্বিতীয় তরঙ্গটা যখন উপরিপাতন হয়েছে তখন প্রথম তরঙ্গটার স্মরণ ছিল ওয়াই ওয়ান আর দ্বিতীয় তরঙ্গটার স্মরণ ছিল ওয়াই টু। এই কথাটা দ্বারা কি বুঝাইছে, এই কথাটা দ্বারা বুঝাইছে এই যে ধর এই বিন্দুটা মিলিত হয়েছে, এই বিন্দুটা মিলিত হয়েছে, তখন এই বিন্দুটা ধর এই যে সাম্য অবস্থান থেকে এই তরঙ্গটার, ধর এই তরঙ্গটার নাম দিছি এ, এই তরঙ্গটার নাম দিছি বি, এই তরঙ্গটার সাম্য অবস্থান থেকে যে বিন্দুটা মিলিত হয়েছে ওই বিন্দুটার দূরত্ব কতটুকু হয়েছে। ঠিক আছে, এই যে এটা, এটা ঠিক আছে, সাম্য অবস্থান থেকে ওই কণাটার, কারণ একটা কণাই তো মিলিত হবে। ঠিক আছে, এখানে এগুলো প্রতিটা একটা কণা না, এই একটা যে কণাটা মিলিত হয়েছে পরিপাতনের ফলে ওই কণাটা সাম্য অবস্থান থেকে, এই যে এই লাইন থেকে সাম্য অবস্থান থেকে কতটুকু উপরে ছিল কতটুকু নিচে ছিল, এটা হচ্ছে ওয়াই ওয়ান। আর বি এর ক্ষেত্রে ওয়াই টু, যে কণাটা মিলিত হয়েছে ওই কণাটা সাম্য অবস্থান থেকে কতটুকু উপরে ছিল কতটুকু নিচে ছিল, ওইটা হচ্ছে ওয়াই টু। ঠিক আছে, বুঝতে পারছি, এটা হচ্ছে কারেকশন ছিল। তাহলে এখন আমরা ক্লাসে ঢুকি। ঠিক আছে, এই যে আমি এগুলো গত ক্লাস, এগুলো যখন ফার্স্ট বার রেকর্ড করছিলাম তখন তো নোট করে ফেলছিলাম,
এখন তো আবার হাতে ধরে ধরে নোট করাবার আশা করি দরকার নেই। হ্যাঁ, আমি আমার নিজের নোট গুলো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্লাইড শোতে যাই। এই যে ওকে, ব্যতিচার। ব্যতিচার কি গত ক্লাসে আমরা পড়ে আসছি যে এখানে একটা সুসংগত উৎস থাকবে, চির থাকবে দুইটা, এখান থেকে তরঙ্গগুলো উপরিপাতনের ফলে অন্ধকার আলো এরকম ডোরা সৃষ্টি হয়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে ব্যতিচার। ঠিক আছে, এখন ব্যতিচার হচ্ছে দুই ধরনের। ব্যতিচার কি দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। হ্যাঁ, আমি যদি তোকে বলি, আরে এটা একটু ওই পাশে নিয়ে যাই। ওকে, এ দেখ, এটা হচ্ছে আলো উৎস, এখান থেকে একটা তরঙ্গ গেল, এখান থেকে একটা তরঙ্গ গেল, অ্যাকচুয়ালি তরঙ্গ অনেকগুলা গেছে। ঠিক আছে, আমরা জাস্ট একটা তরঙ্গ নিয়ে হিসাব করতেছি। তো এখান থেকে একটা তরঙ্গ এখানে গেছে, আরেকটা তরঙ্গ এই চির দিয়ে গেছে, এই চির দিয়ে ব্যাকে চির থাকার কারণে এটা বেঁকে এখানে মিলিত হয়েছে। ঠিক আছে, এই দুটো তরঙ্গ এখানে যায় মিলিত হয়েছে। যেহেতু একটা মাত্র উৎস থেকে আলো গেছে, তার মানে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যা, মানে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যা, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য তা। ঠিক না, কারণ আলোটা হচ্ছে একটা মাত্র লাইট। এগুলো তো আশা করি বুঝে দিয়ে আসছি। আচ্ছা, ধর এই জায়গায় মিলিত হওয়ার কারণে এখানে অবম পাওয়া গেছে। অবম মানে কি, এখানে অন্ধকার, এখানে চরম পাওয়া গেছে, এখানে আবার কেন্দ্রীয় চরম পাওয়া গেছে। হুম, কেন্দ্রীয় চরম মানে কি, কেন্দ্রীয় চরম মানে হচ্ছে দুইটা চির আছে না, এই দুইটা চিরের একদম মধ্যবর্তী জায়গায়, যে মধ্যবর্তী জায়গায় পদ্মার উপর, এই পদ্মার উপর যে কেন্দ্রীয় চরমটা সৃষ্টি হয়, যে চরমটা পাওয়া যায় এটাকে কেন্দ্রীয় চরম বলে। আর এই জায়গায় অবশ্যই চরমই পাওয়া যাবে। ঠিক আছে, এই জায়গায় অবশ্যই চরমই পাওয়া যাবে। আর এই জায়গায় কোনো পথ পার্থক্য থাকবে না। এই যে S1 থেকে যে তরঙ্গটা মিলিত হবে আর S2 থেকে যে তরঙ্গটা মিলিত হবে, এই দুজনের মধ্যে কোনো পথ পার্থক্য থাকবে না। এগুলো আশা করি বুঝে দিয়ে আসছি আমি অলরেডি। ঠিক আছে, আচ্ছা, ব্যতিচার দুই ধরনের, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার মানে কি, এই যে উজ্জ্বল ডোরাগুলাকে বলবো গঠনমূলক ব্যতিচার, আর অনুজ্জ্বল ডোরাগুলাকে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, আর কখন উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, কখন অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, আস্তে ক্লাসে পড়বো। গঠনমূলক ব্যতিচার হচ্ছে যে এই যে চরমগুলাকে গঠনমূলক ব্যতিচার বলে, আর অবমগুলাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। আর চরম মানে কি, চরম মানে হচ্ছে যে উজ্জ্বল ডোরা, আর অবম মানে কি অনুজ্জ্বল ডোরা। ঠিক আছে, আর ডোরা মানে কি, এই যে এগুলো প্রতিটা এক একটা ডোরা। যেমন এটা একটা অনুজ্জ্বল ডোরা, এটা উজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। হ্যাঁ, আর ব্যতিচারের ঘটনা কি বলে, ব্যতিচারের ঘটনাটা এটাই বলে যে একবার উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, এর পরেরটা ঠিক অনুজ্জ্বল হবে, এর পরেরটা আবার উজ্জ্বল, এর পরেরটা ঠিক অনুজ্জ্বল, এটাই ব্যতিচারের ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে অগ্রসর হই। আচ্ছা, তাহলে ইয়া কই গেল। হুম, এখন হচ্ছে গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে পার্থক্য। হ্যাঁ, প্রথম পার্থক্য কি, গঠনমূলক ব্যতিচার পার্থক্য কি, আলোক তরঙ্গ উপরিপাতনের ফলে উজ্জ্বল রেখা পাওয়া যায়, এটা তো আমরা জানি, যার সংজ্ঞাটা লিখে দিলাম একটু আগে, যেটা বুঝে আসলাম। আর ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি, আলোক তরঙ্গ উপরিপাতনের ফলে অনুজ্জ্বল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, ওইটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। অবমকে তো ধ্বংসাত্মক ব্যতিচার বলে, আর চরমকে তো গঠনমূলক ব্যতিচার বলে। তরঙ্গের উপরিপাতন, এখন কখন কখন কি সৃষ্টি হবে, মানে কখন চরম পাওয়া যাবে, কখন অবম পাওয়া যাবে, বা কখন গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, আর কখন ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে। এটা তো একদম সিম্পল কথা। হ্যাঁ, গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি, যদি সমদশায় মিলিত হয়, এই যে তরঙ্গ, দুইটা তরঙ্গ, এদিক থেকে একটা তরঙ্গ আসছে, ধর এদিক থেকে একটা তরঙ্গ আসছে। ঠিক আছে, এই তরঙ্গের যে দুইটা কণা মিলিত হয়েছে, ওই দুইটা কণা যদি সমদশায় মিলিত হয়, তাহলে আমরা কি পাবো, গঠনমূলক ব্যতিচার পাবো। আর সমদশায় মিলিত হওয়ার ফলে যে লব্ধি সরণটা পাবো, এই লব্ধি সরণটা কি বলছিলাম, y1 + y2, এটা গত ক্লাসে প্রমাণ করে আসছি। ঠিক আছে, বিপরীত দশায় মিলিত হলে কি হবে, আর যদি যে দুইটা কণা মিলিত হবে, হ্যাঁ, এদিকের এই তরঙ্গের আর এই তরঙ্গের যে দুইটা কণা মিলিত হবে, এই দুইটা কণা যদি বিপরীত দশায় মিলিত হয়, তাহলে কি পাবো আমরা, তাহলে আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার, যেটাকে, আর তখন লব্ধি সরণ পাবো y1 - y2। y1 কি, ওই যে যে কোনো একটা তরঙ্গের কণাকে, কণার সরণকে y1 ধরে নিব, আর আরেকটা তরঙ্গের কণার সরণকে y2 ধরে নিব। ঠিক আছে, দুইটা বিয়োগফল। ওকে, তারপর হচ্ছে লব্ধি তীব্রতা, আলাদা আলাদা তরঙ্গের তীব্রতা অপেক্ষা বেশি। ঠিক আছে, লব্ধি তীব্রতা কি, আচ্ছা লব্ধি তীব্রতা, আমি যদি তোকে বলি, প্রিভিয়াস পেজে যাই, এই যে সরি, প্রিভিয়াস পেজ। আচ্ছা দেখ, এদিক থেকে একটা তরঙ্গ গেছে, এদিক থেকে একটা তরঙ্গ গেছে, আলোক তরঙ্গ ধরলাম, এই তরঙ্গের তীব্রতা ছিল I1, এই তরঙ্গের তীব্রতা ছিল I2। ঠিক আছে, যদি তীব্রতা সমান হওয়ার কথা, কারণ সেম লাইটই তো মারছি। ঠিক আছে, ধরলাম কোনো কারণ চেঞ্জ হলো, এটা I1, এটা I2 তীব্রতা নিয়ে গেছে। এখন এখানে যে মিলিত হওয়ার ফলে অবমের তো কোনো তীব্রতা থাকবে না, তাই অবম হিসাব করতেছি না। ধর এই জায়গায়, এই যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে, এই জায়গায় তো কোনো একটা তরঙ্গ মিলিত হয়েছে, এদিক থেকে একটা আসছিল, এদিক থেকে একটা আসছিল, এই জায়গায় যে মিলিত হয়েছে, এটা চরম সৃষ্টি হয়েছে না।
তো এই জায়গা থেকে এই দিক থেকে যেটা আসছে এটা তরঙ্গ তীব্রতা নিয়ে আসছে I1 তীব্রতা নিয়ে আসছে, এটা তোর I2 তীব্রতা নিয়ে আসছে। তো এই দুটো মিলিত হওয়ার পর এখানে যে চরণটা সৃষ্টি হবে, উজ্জ্বল ডোরাটা সৃষ্টি হবে, এটা তীব্রতা আরো বেশি হবে না এই দুইটার থেকে? কারণ এই দুইটার মিলিত রূপই তো কি এটা পাইছি, ঠিক না? এই দুইটা মিলিত রূপ। তো এটাই বলতেছি যে 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 তীব্রতাটা পাবো, চরমে যে তীব্রতাটা পাবো, এই তীব্রতার মান আলাদা আলাদা তরঙ্গের তীব্রতার মান থেকে বেশি। অবশ্যই এটা এই তীব্রতার মান I1 এর থেকে বেশি হবে, I2 এর থেকে বেশি হবে। কারণ কেন বেশি হবে? কারণ এই তীব্রতাটা I1 প্লাস I2 হবে, ঠিক না? কারণ দুইটার মিশ্রিত রূপই তো এটা বুঝাইছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখ, তাহলে এটা বোঝানো গেছে লব্ধি তীব্রতা আলাদা আলাদা তরঙ্গের তীব্রতা অপেক্ষা বেশি। আর ধ্বংসতা ব্যতিচারের ক্ষেত্রে কি হবে? আলাদা আলাদা তরঙ্গের তীব্রতা অপেক্ষা কম। কারণ এদিক থেকে একটা আলো তীব্রতা নিয়ে গেছে, এদিক থেকে আরেকটা আলো তীব্রতা নিয়ে গেছে, কিন্তু এদিকে কি সৃষ্টি হয়েছে? এদিকে সৃষ্টি হয়েছে অন্ধকার, কোনো তীব্রতাই নেই। তাহলে ধ্বংসতা ব্যতিচারের ক্ষেত্রে কি হবে? এই যে এদিক থেকে যে তরঙ্গটা গেছে আর এদিক থেকে যে তরঙ্গটা গেছে, এই দুজন আলাদা আলাদা তরঙ্গের থেকে তীব্রতার মানের থেকে কি বলে ধ্বংসতা ব্যতিচারের তীব্রতা কম হবে, কারণ অন্ধকার, এখানে তো কোনো তীব্রতা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে গঠিত ডোরা। গঠিত ডোরা চরম আর অবম, এই যে চরমকে তো গঠনমূলক ব্যতিচার বলে, আর অবমকে তো ধ্বংসাত্মক ব্যতিচার বলে। হ্যাঁ, আর পথ পার্থক্য কি এটা আমি এই ক্লাসের লাস্টে বুঝাবো। তবে এখন যদি বলি পথ পার্থক্য কি, কোথায় গেল? এই যে এদিক থেকে একটা তরঙ্গ গেছে, এদিক থেকে একটা তরঙ্গ গেছে, নিশ্চয় এটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার থেকে বেশি দূরত্ব ও অতিক্রম করছে, কারণ ও একটু বেগে এদিক থেকে গেছে, ঠিক আছে? তো ওদের মধ্যে পথ পার্থক্য থাকবে না? এই পথ পার্থক্য কত হলে এখানে চরম পাবো, আর কত হলে অবম পাবো, ঠিক আছে? পথ পার্থক্য হচ্ছে যে যদি n ল্যামডা পাই তাহলে এটা আমরা কি পাবো? চরম পাবো। আর পথ পার্থক্য যদি 2n+1 λ/2 পাই তাহলে আমরা কি পাবো? অবম পাবো। আশা করি কিছু বুঝাস নাই, এটা এই ক্লাসের লাস্টে বুঝাবো, ঠিক আছে? এটা আপাতত পার্থক্যের মধ্যে পড়া দিলাম। আচ্ছা, ব্যতিচার ঝালক কিছুই না, আমি যদি শর্টকাটে বলি, এই যে প্রতিটা একটা ডোরা না, এটা হচ্ছে একটা অবম ডোরা, এটা চরম ডোরা, এটা অবম ডোরা, চরম ডোরা, অবম ডোরা, চরম ডোরা, অবম ডোরা, চরম ডোরা। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রতিটা একটা ডোরা। এটা একটা ডোরা, 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 এটা একটা ডোরা। এখন প্রতিটা ডোরাকে একত্রে বলবো আমরা ব্যতিচার ঝালক, ঠিক আছে? প্রতিটা ডোরাকে একত্রে বলবো আমরা ব্যতিচার ঝালক। যেমন সিঙ্গেল একটা চরমকে আমরা বলি ডোরা বা পট্টি, সিঙ্গেল একটা অবমকে বলি ডোরা বা পট্টি। আর সামেশন অফ ডোরা মানে কি? সবগুলো একত্রে এই পুরো জিনিসটাকে আমরা বলবো ব্যতিচার ঝালক, ঠিক আছে? তাহলে বুঝাইতে পারছে। আর চির কি? চির, এই যে এখানে ব্যতিচার ঝালক সংজ্ঞাটা লিখে দিছি, নোট করে ফেলতে পারো। হ্যাঁ, আর এখন কথা হচ্ছে চির কি? চির হচ্ছে এই যে এটাকে চির বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে সুসংগত উৎসে, এই যে এটা একটা সুসংগত উৎসে যে ছোট ছিদ্র দ্বারা তৈরি করা হয়, এই যে ছোট ছিদ্র দ্বারা তৈরি করা হয়, এটাকে বলা হয় চির, ঠিক আছে? তবে চিরের আরো একটা পারফেক্ট সংজ্ঞা আছে। আমরা এটা চিরের পারফেক্ট সংজ্ঞা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র আঁকি, ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে আমরা এই অংশটাকে দৈর্ঘ্য বলি আর এই অংশটাকে প্রস্থ বলি না? অবশ্যই এটাকে কিন্তু আমরা প্রস্থ বলি না, এটাকে আবার দৈর্ঘ্য বলি না। আমরা নিচেরটাকে দৈর্ঘ্য বলি, উপরটাকে প্রস্থ বলি, তাই তো? হ্যাঁ, ঠিক সেম ভাবে চিরটাকে যদি এই চিরের ঠিক মাথার অংশটা, এই মাথার অংশগুলা আমরা যদি একটু জুম ইন করলে এরকম দেখাবো না? একটু মোটা পাবো না? আর আমরা আয়তক্ষেত্রে কি বলছে? একটু অংশকে দৈর্ঘ্য বলে আর একটু অংশকে কি বলে? প্রস্থ বলে। কারণ চিত্ত এই ফাঁকাটাকে চির বলতেছি, ঠিক না? এই ফাঁকা অংশটাকে। তাহলে একটু অংশকে দৈর্ঘ্য বলবো আর লম্বা অংশটাকে প্রস্থ বলবো, ঠিক না? এখন একটা জিনিস খেয়াল করতো, দৈর্ঘ্যটা প্রস্থর থেকে ছোট না? এটা হচ্ছে কথা। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ যদি কি হয়? বড় হয়। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ যদি বড় হয় তবে সে ধরনের ছিদ্রকে চির বলে, ঠিক আছে? আমরা যদি এমন একটা ছিদ্র নিই যে ছিদ্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে ছোট, সেই ধরনের ছিদ্রকে কি বলবো? চির বলবো, ঠিক আছে? তাহলে চির কি সেটাও বুঝাতে পারছি। আচ্ছা, এখন ব্যতিচারের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো পরীক্ষায় সিরিয়াল আসতে পারে। ব্যতিচারের কয়েকটা বৈশিষ্ট্য লেখো, এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটা ব্যতিচারের বৈশিষ্ট্য, কোনটা বৈশিষ্ট্য না, ঠিক আছে? তো এগুলো আমরা একটু ক্লিয়ার করি। ব্যতিচার বৈশিষ্ট্য: দুটি সুসংগত উৎস হতে আলোক রশ্মি কোনো পদ্মে পরিবর্তিত হলে পদ্মে ব্যতিচার হবে। অবশ্যই সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎস মানে কি? আমরা এগুলো পড়ে আসছি অলরেডি, ঠিক আছে? সুসংগত উৎস মানে কি ছিল? সুসংগত উৎস মানে ছিল ওই যে এই যে এদিক থেকে যে আলোটা আসতেছে, এদিক থেকে যে তরঙ্গটা আসছে, এদিক থেকে যে তরঙ্গটা যাচ্ছে, এদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক সেম হইতে হবে। মানে সেম তরঙ্গ দৈর্ঘ্য সেম কম্পাঙ্কের
তরঙ্গই উপরিপাতন হইতে হবে, ঠিক আছে। এগুলো আমরা সুসংগত উৎস জিনিসটা বুঝে দিয়ে আসি, ঠিক আছে। তারপর হচ্ছে পদ্মায় সৃষ্ট হওয়া ডোরাগুলোর প্রস্থ বা ব্যাস সাধারণত সমান হয়, ঠিক আছে। এই যে আমরা একটা চরম পাই, একটা অবম পাই, একটা চরম পাই, একটা অবম পাই, একটা চরম পাই, একটা অবম পাই, এই যে চরম যেটা পাচ্ছি এটাও একটা কি ডোরা, অবম যেটা পাচ্ছি এটাও একটা ডোরা, চরম আবার যেটা পাচ্ছি এটা একটা ডোরা, আবার যে অবম পাচ্ছি এটা একটা ডোরা। প্রতিটা ডোরার প্রস্থ কিন্তু সমান পাবো। পদ্মায় যে সৃষ্ট প্রতিটা ডোরা সৃষ্টি হয়েছে প্রতিটা ডোরার প্রস্থ সমান পাবো। প্রস্থ সমান মানে কি, আমি যদি বলি এই যে এটার সাইজ যতটুক এটার সাইজ যতটুক, এটার সাইজ যতটুক এটার সাইজ যতটুক, ঠিক আছে। তাহলে এখন এখন কোথায় যাব, এখন হচ্ছে যে ব্যতিচারের সব উজ্জ্বল পট্টিতে আলোক প্রাবল্য সমান থাকে। ব্যতিচারের সব উজ্জ্বল পট্টিতে আলোক প্রাবল্য সমান থাকে, এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা কি বুঝাইছে ভাই, দেখ আলোক প্রাবল্য অন্ধকার যেগুলো পাবো অবম যেগুলো পাবো ওগুলা তো আসলে আলোক প্রাবল্যই থাকবে না, ঠিক না। ওগুলো তো আলোক প্রাবল্য কিসের কথা, এগুলো তো অন্ধকার হয়ে গেছে কিন্তু বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে। কিন্তু এদিকে যে চরমগুলো পাচ্ছে চরমগুলোর প্রতিটা একটা তীব্রতা থাকে না, এই তীব্রতাগুলো সেম। ও যে পরিমাণ আলো জ্বলতেছে ওরও ঠিক সেম পরিমাণ আলো জ্বলতেছে, ওরও ঠিক সেম পরিমাণে আলো জ্বলতেছে, ঠিক আছে। তীব্রতা সেম থাকে চরমের ক্ষেত্রে প্রাবল্য। ওকে, ইভেন কেন্দ্রীয় চরমেও এটাকে কেন্দ্রীয় চরম আর বাকি চরমগুলোর পার্থক্য হচ্ছে যে বাকি চরমগুলোতে পথ পার্থক্য থাকে। এই তরঙ্গ আর এই তরঙ্গের উপরিপাতনের কারণে এদের দুজনের মধ্যে একটা পথ পার্থক্য, ও একটু বেশি দূরত্ব অতিক্রম করে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে দেখা যায় ও যে দূরত্ব অতিক্রম করছে আর ও যে দূরত্ব অতিক্রম করছে ওদের মধ্যবর্তী কোনো পথ পার্থক্য থাকে না। এটা হচ্ছে কেন্দ্রীয় চরমের শুধু পার্থক্য। কিন্তু কেন্দ্রীয় চরমের যে আলোর তীব্রতা এটা বাকি চরমগুলোর আলোর তীব্রতা সেম, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ব্যতিচারের অন্ধকার পট্টিতে কোনো আলো থাকে না, এরা সম্পূর্ণরূপে অন্ধকার থাকে, এটা তো বুঝার কিছু নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যতিচার ঝালরের স্মরণ ঘটালেও জোড়ার প্রস্থের কোনো পরিবর্তন হবে না। এই যে ব্যতিচার ঝালরের স্মরণ ঘটালেও ডোরা প্রস্থের কোনো পরিবর্তন হবে না, এটা দ্বারা কি বুঝাইছে নেক্সট পেজ এক্সপ্লেন করা আছে নেক্সট পেজে। আচ্ছা তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা, এটা একটা সুসংগত উৎস, এদিক থেকে আলো সৃষ্টি হয়েছে, এই যে একটু পর্যন্ত ব্যতিচার সৃষ্টি হয়েছে। ব্যতিচার কিন্তু বেশি দূরত্ব বেশি বিস্তৃত হয় না, হ্যাঁ সামান্য একটু ছোট একটা অংশ ধরে ব্যতিচার সৃষ্টি হয়। এর উপরে কিন্তু আর ব্যতিচার দেখা যাবে না, এর নিচে আর ব্যতিচার দেখা যাবে না, ঠিক আছে। তো আমরা যদি এই উৎস জিনিসটাকে একটু উপরে উঠে দিই, পর্দার একটু উপরে উঠে দিই, তো এই পজিশনে ছিল তো, এই পজিশনে আসার পর আমরা একটু পর্দাটায় হাত ধরে উপরে উঠে দিছি, উপরে উঠে যাওয়ার ফলে এই ব্যতিচার এই জিনিসটা একটু অংশটাও হালকা উপরে উঠে যাবে না, পর্দার একটু উপরে উঠে যাবে। কিন্তু উপরে ওঠা আর নিচে নামা আমাদের কোনো কিছু যায় আসে না। ব্যতিচারের যে সাইজ প্রথমে যতটুক ছিল এরপরও ততটুক থাকবে ব্যতিচার ঝালরের সাইজ, ঠিক আছে। এই ফুল অংশকে কি বল ব্যতিচার ঝালর বলতাম না, এই ফুল অংশকে এই ব্যতিচার ঝালরের সাইজটা সেম থাকবে। মানে এই মেকানিজমটাকে আমি যদি একটু উপরে উঠে দিই, ফুল মেকানিজমটাকে ধরে আমি একটু কি করলাম উপরে উঠে দিলাম, তাহলে ব্যতিচার ঝালরটা উপরে পাবো না, পদ্মার উপরে পাবো না। মানে পদ্মার একটু উপরে অংশ, পদ্মা তো আরো বড়, ঠিক না, আমি তো জাস্ট এখানে একটু আছে কিন্তু উপরে পাইলো ব্যতিচার। ধর এখান থেকে একটু পাইছি তো একটু অংশের সাইজ এটা সাইজের সমান হবে, মানে ব্যতিচার ঝালরের সাইজটা চেঞ্জ হবে না, ঠিক আছে। মেকানিজমটা উপরে উঠাই আর নিচে নামে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যতিচারের শর্তাবলী। ব্যতিচার হওয়ার জন্য কি কি শর্ত, ব্যতিচার সৃষ্টির জন্য আলোক উৎস দুটিকে অবশ্যই সুসংগত উৎস হতে হবে, ঠিক আছে। এগুলো পড়ায় আসি। ছিদ্র দুটিকে ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে। এই যে যে স্লিট যে দুইটা S1 S2 চিত দুইটা অতি সূক্ষ্ম হইতে হবে এবং ক্ষুদ্র হইতে হবে। এবং উৎস দুটিকে S1 উৎস দুটি মানে কি স্লিট দুইটা আর কি S1 আর S2 চিত দুইটাকে বলতেছি পরস্পর খুব নিকটে থাকতে হবে। মানে S1 আর S2 যে ছিদ্র দুইটা আছে এরা পরস্পর অনেক নিকটে থাকবে, কাছাকাছি থাকবে। হ্যাঁ, দূরে থাকলে কিন্তু ব্যতিচার সৃষ্টি হবে না। তা হচ্ছে ব্যতিচারের জন্য ব্যবহৃত চিরের প্রস্থ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই দিই, ব্যতিচারের জন্য ব্যবহৃত চিরের প্রস্থ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে, এই জিনিসটা একটু বুঝাই দিই। ওকে, এই যে স্লিট না, এই দুটো স্লিট না, এই দুটো স্লিটের প্রস্থ কোনটা বলছিলাম, একটু অংশকে প্রস্থ বলছি না, একটু অংশকে প্রস্থ বলছি না, এই যে একটু অংশকে প্রস্থ বলছি না। এই প্রস্থের সাইজ সমান হইতে হবে, সমান বা কাছাকাছি হতে হবে। কার সমান বা কাছাকাছি হতে হবে, এই যে যে তরঙ্গগুলো যাচ্ছে এই তরঙ্গগুলার এই যে তরঙ্গটা মেনলি দেখতে এরকম, ঠিক না। এই তরঙ্গ দৈর্ঘ্য যা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হলে যে দৈর্ঘ্য অতিক্রম করে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি ইন্টার ইন্টারের পোলা পয়েন্টকে তরঙ্গ দৈর্ঘ্য কি এটা বোঝানো লাগবে না, ঠিক আছে। এই যে যে তরঙ্গ দৈর্ঘ্যটা যাচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য স্লিটের প্রস্থের সমান বা কাছাকাছি হইতে হবে, ঠিক আছে। প্রস্থের সমান বা কি হইতে হবে
কাছাকাছি হইতে হবে, তবে ব্যতিচার সৃষ্টি হবে। স্লিটের প্রস্থের কাছাকাছি বা স্লিটের প্রস্থের কাছাকাছি বা সমান হইতে হবে কার, এই যে তরঙ্গগুলো যাচ্ছে এই তরঙ্গগুলো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর আমরা ইয়াং এর দ্বিচির পরীক্ষা একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, কোথায় গেল? ইয়াং এর দ্বিচির পরীক্ষা আবিষ্কারক কে? টমাস ইয়াং। কত সালে? 1807 সালে। ঠিক আছে, সে কি করছে আমি বলতেছি। এখানে চিত্রের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা এরকম একটা মেকানিজম ফেলছি। এখানে পর্দা আছে, এখানে সুসংগত উৎস আছে, এখানে আলোক উৎস আছে। এখান থেকে তরঙ্গ গেল, এখান থেকে একটা তরঙ্গ, আমরা জাস্ট একটা তরঙ্গ বিবেচনা করতেছি। এখান থেকে একটা তরঙ্গ একটু গেল, এই যে এখান থেকে একটু গেল, আর একটা তরঙ্গ একটু গেল। ঠিক আছে, এখন আমরা ইয়াং কি করছে, প্রথম কথা হচ্ছে যে এখানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব S1 আর S2 এ ধরছে। ঠিক আছে, এই যে একটা চিরের থেকে আরেকটা চিরের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে এই দূরত্বটাকে আমরা ছোট হাতের এ ধরছি, মানে ইয়াং ধরছে আর কি। আর চির থেকে পর্দার দূরত্ব বড় হাতের ডি দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, তারপর এখানে S1 এ দেখ, S1 থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে S1 P না, আর S2 থেকে P বিন্দু দূরত্ব হচ্ছে S2 P। ঠিক আছে, তার মানে এটা খালি চোখে দেখেই তো বোঝা যাচ্ছে যে S2 P দূরত্ব বেশি অতিক্রম করছে S1 P থেকে, ঠিক না? তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিভাবে বের করবো? হ্যাঁ, কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে বলে পথ পার্থক্য। ঠিক আছে, পথ পার্থক্য মানে ওর আর ওর মধ্যে পথ পার্থক্য কতটুকু ছিল, এটা কেমনে বের করবো? আমরা কি করবো, S1 থেকে যে তরঙ্গটা গেছে ওই তরঙ্গ থেকে আমরা সোজাসুজি একটা লম্বা এঁকে দিব, সোজাসুজি একটা লম্বা এঁকে দিব। এমন ভাবে লম্বা রাখবো যেন S1P, এই যে S1P একটুক অংশ আর লম্ব কাটার ফলে এই অর্ধেক অংশ সমান হয়, মানে BP যেন সমান হয়, S1P আর BP যেন সমান হয়। লম্বা টানার ফলে এই অংশটাকে আমরা B দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, তাহলে একটুক আর একটুক যেহেতু সমান, তাহলে বাকি যে একটুক অংশ আছে এটাই ও বাড়তি দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এটা কেমনে বের করবো? ওটা বের করার সহজ নিয়ম, ওটা বের করার সহজ নিয়ম হচ্ছে যে কি করবো, দেখ S2P থেকে BP বিয়োগ করে দিলে পারি, বা S2P থেকে S1P বিয়োগ করে দিলে পারি। ঠিক আছে, এখানে S1, এই যে এই কথাগুলো লিখছে, এখানে S1 হতে নির্গত আলোক রশ্মি S1P দূরত্ব অতিক্রম করছে, আর S2 হতে নির্গত আলোক রশ্মি হচ্ছে S2P দূরত্ব অতিক্রম করছে। S1 হতে S2P এর উপর একটি লম্ব S1B অঙ্কন করি, এই যে S1B অঙ্কন করছি যাতে S1P আর BP সমান হয়, এই যে S1P আর BP সমান হয়। হ্যাঁ, তাহলে x মানে কি? পথ পার্থক্য মানে S2B, তার মানে পথ পার্থক্য পেয়ে গেছি। এই যে S2B যেটা, এটাই পথ পার্থক্য, একটু অংশ। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে একটু রিভিউ করি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা কি পড়ে আসছিলাম, এগুলো ফার্স্ট ক্লাসে পড়াই দিয়ে আসছিলাম। ঠিক আছে, তাই এখানে আর এত ডিটেলস পড়বো না। অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে ইকুয়েশন সমান y সমান a sin 2π/λ bt - x। ঠিক আছে, এই ক্ষেত্রে c হবে, b এর জায়গায় c হবে, কারণ এখানে আলোর তরঙ্গ হিসাব করতেছে, আর আলোর বেগ কি কি দ্বারা প্রকাশ করে? c দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আর এখানে x টা কি ছিল? x টা ছিল পথ পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, S1 চির থেকে যে আলোক রশ্মি গেছে ওই কণার সরণ আমি কিন্তু একটু আগে কণার সরণ বুঝাই দিয়ে আসছি। হ্যাঁ, কণার সরণ মানে তরঙ্গটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা না, কণার সরণ মানে হচ্ছে যে কণাটা উপরিপাতন হয়েছে, যে উপরিপাতনের ফলে যে কণাটা মিলিত হয়েছে ওই কণাটা হচ্ছে যে কি সাম্যাবস্থান থেকে কতটুকু দূরত্বে ছিল। ঠিক আছে, তাহলে ওই কণার জন্য অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটা বসাইতে পারি না। হ্যাঁ, এই ক্ষেত্রে কে ধরছি, কে কেন ধরছি, মানে বিস্তার কে ধরছে আর কি, এ ধরতে পারতাম, এই ধরেই নেই, আমার ইচ্ছা হয়নি সেজন্য। ঠিক আছে, আর S2 থেকে আলোক রশ্মি কণা সরণ হবে, ঠিক সেম সমীকরণটাই হবে। ঠিক আছে, কারণ দুইজন তো সেম আলোক উৎস থেকে আসছে, ঠিক না? তাই ওই আলোক তরঙ্গ যা, এই আলোক তরঙ্গ তা, সুসংগত উৎস বলছিলাম না, যে দুইটা তরঙ্গ মিলিত হবে, এই দুইটা তরঙ্গ সবকিছু সেম থাকতে হবে। তার মানে ওই এই তরঙ্গের যে বিস্তার হবে এই তরঙ্গেরও বিস্তার সেম। বিস্তার কোনটা? এই যে এই কে বিস্তার, সূত্রের মধ্যে এইটা হচ্ছে বিস্তার, মানে এই ক্ষেত্রে কে, তার দুজনেরই কে এসে, কিন্তু পার্থক্য শুধু একটাই যে S2 কিন্তু একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, ঠিক না? আর ওই বেশি দূরত্ব যতটুকু অতিক্রম করছে ওইটাকে আমরা x ধরে নিয়েছিলাম, মানে পথ পার্থক্য x, বাড়তি যে দূরত্ব অতিক্রম করছিল। ঠিক আছে, তার মানে ওর পথ পার্থক্যের মধ্যে এখানে x লাগাই দিতে হবে না, কারণ ও সিটি y1 হচ্ছে সিটি পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, ও একটু x পরিমাণ বা বাড়তি দূরত্ব অতিক্রম করছে না, তাহলে সিটি প্লাস x হবে না ওর ক্ষেত্রে। এখন দেখতো পথ পার্থক্য, দুইটা পথ পার্থক্য x হয়েছে কিনা,
এটার থেকে এটা বিয়োগ করে দিলে দেখবি যে x আসছে, তার মানে আমাদের সূত্র ঠিক আছে। ঠিক আছে, এখন ধরি, তাহলে এখন একটা জিনিস চিন্তা কর, এখন হচ্ছে ধরি পি বিন্দুতে, ওই যে পি বিন্দু মানে কি, যে জায়গায় যে বিন্দুতে উপরিপাতন হয়েছে, পদ্মার যে বিন্দুতে উপরিপাতন হয়েছে, পি বিন্দুতে তরঙ্গ ধরে উপরিপাতন করেছে এবং সমদশে উপরিপাতন করছে। আর সমদশে উপরিপাতন করলে লব্ধি সরণটা কতটুকু হয় এটা বুঝে দিয়ে আসছি। হ্যাঁ, আর ওয়াই দ্বারা কি চিহ্নিত করতেছে এটা ক্লাসের শুরুতে বুঝাই দিলাম আজকে। ঠিক আছে, y1 প্লাস y2 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখন y1 সমান আমরা কি জানছি, এই সমীকরণ জানছি, আর y2 সমান কি জানছি, এই সমীকরণ জানছি। যদিও আমরা কিছু একটা প্রমাণ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এই প্রমাণটা কিভাবে আসবে এটা পরীক্ষা তখন আসবে না, তাও আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আর কি, এটা পরীক্ষা আসবে না। ঠিক আছে, যে প্রমাণটা কিভাবে, এটা সমান এটা কিভাবে হয়েছে প্রমাণ করো, ঠিক আছে, এটা আসবে না, জাস্ট আমরা তার প্রমাণটা ব্যাখ্যা করতেছি। এখন দেখ, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, উপরে কি কমন নিলে এটা আসে, এটা সাইন সি প্লাস ডি এর সূত্র পড়ে, ঠিক না, সাইন সি প্লাস ডি এর সূত্র, তোরা আমার থেকে ভালো ম্যাথ পারার কথা, আমি তো ম্যাথ করি না অনেকে। তারপর দেখ, সাইন সি প্লাস ডি এর সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। তাহলে ওই অনুযায়ী মানগুলো বসাই দিছি, মানগুলো বসাই দেওয়ার ফলে লব্ধি সরণের একটা সমীকরণ পাইছি। উপরিপাতনের ফলে যে লব্ধি সরণটা আসবে, তরঙ্গের যে লব্ধি সরণটা আসবে, হ্যাঁ, ওটার একটা কি পাইলাম, লব্ধি সরণ পাইলাম। ঠিক আছে, ওই কণার, এটা কিন্তু কণার হিসেব করতে, তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা নাই, আমি ক্লাসের শুরুতে বুঝে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন লব্ধি করার বিস্তার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লব্ধি করার সরণ পাইলে, সরণ একটা পেয়েছি, সমীকরণ পাইছি। এখন দেখ, সাইনের আগে যে যতটুকু অংশ থাকে ওটুকু অংশকে আমরা বিস্তার বলি না, ওটুকু অংশকে আমরা বিস্তার বলি না, তার মানে একটুকু অংশকে আমরা বিস্তার বলতে পারি। তার মানে লব্ধি করার বিস্তার এ সমান একটুক, এই যে একটুকু অংশটা বিস্তার। হ্যাঁ, এখন দেখ, অগ্রগামী তরঙ্গের সমীকরণের এটাই জানি যে সাইনের আগের যে একটু অংশ থাকে এটা হচ্ছে বিস্তার বোঝায়। ঠিক আছে, এখন দেখ, বিস্তারটা ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম কখন হবে। হ্যাঁ, কসের মান যখন ম্যাক্সিমাম হবে, কসের মান কখন ম্যাক্সিমাম হয়, যখন +1 হয়, তার মানে ম্যাক্সিমাম হবে 2k, কারণ কসের মান যদি +1 বসে যায় 2k এর সাথে গুণ করলে 2k থাকে। আর মিনিমাম, একদম মিনিমাম কখন হবে, মানে কসের মিনিমাম মান কত, -1। হ্যাঁ, তাহলে 2k এর সাথে যখন -1 গুণ হবে তাহলে -2 হবে। হ্যাঁ, -2k হলে মিনিমাম পাবো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল কর, আমরা একটু আগে কি বুঝে দিয়ে আসছি, তরঙ্গ, এটা তরঙ্গ বুঝে দিয়ে আসছি না, একটা তরঙ্গ। ওকে, তরঙ্গে যখন একদম ম্যাক্সিমাম পয়েন্টে থাকে তখন হচ্ছে উজ্জ্বল পাওয়া যাবে, উজ্জ্বল পাবো। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট। এখন একটা জিনিস চিন্তা করতো, এটাকেও ম্যাক্সিমাম পয়েন্ট বলা যায় না, এটাও ম্যাক্সিমাম পয়েন্ট, এটাও ম্যাক্সিমাম পয়েন্ট, শুধু পার্থক্য হচ্ছে এটা বিপরীত দিকে ম্যাক্সিমাম পয়েন্ট। ঠিক আছে, যেটাকে আমরা তরঙ্গের ক্ষেত্রে মিনিমাম বলি। হুম, দেখ, এটাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারি, এটাকেও ম্যাক্সিমাম বলতে পারি আপাতত এই ক্ষেত্রে, এই কন্ডিশনে, এই সিচুয়েশনে আমরা এটাকে ম্যাক্সিমাম বলতে পারি। এটা হচ্ছে যে কি, উপরের দিকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো তো অবশ্যই আমরা উজ্জ্বল বিন্দু পাবো, বাকি পয়েন্টগুলোতে পাইতে পারি না পাইতে পারি, সমদশে মিলিত হলে পাবো, বিপরীত দশে মিলিত হলে পাবো না, বিপরীত দশে মিলিত হলে অন্ধকার পাবো। কিন্তু এটা কনফার্ম যে এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো তো অবশ্যই কি পাবো, উজ্জ্বল পাবো। ঠিক আছে, তার মানে একটা জিনিস চিন্তা কর, হুম, কসের মান আমরা কিন্তু -1 নেগেটিভ এটা বুঝাইছি। ঠিক আছে, -2k মানে বিস্তার, এই বিস্তারটার সর্বনিম্ন মান হচ্ছে -2k, তার মানে, আর সর্বোচ্চ মান হচ্ছে 2k। তার বিস্তার মানে একটুটা, এই যে সর্বোচ্চ পয়েন্ট, তার মানে ম্যাক্সিমাম পয়েন্টকে আমরা 2k ধরছি, আর মিনিমাম পয়েন্ট, এই মিনিমাম পয়েন্টকে এটা ধরে না, মিনিমাম পয়েন্ট এখন এটা হয়ে যাবে না, মিনিমাম পয়েন্ট -2k আসছে, ঠিক না। কিন্তু এই ক্ষেত্রে এই কন্ডিশনে আমরা কি করব, দুইটাকে আপাতত ম্যাক্সিমাম ধরতে পারি, এটাকে উপরের দিকে ম্যাক্সিমাম, এটাকে নিচের দিকে ম্যাক্সিমাম ধরতেই পারি, ঠিক না। আর এই যে সাম্যাবস্থানে বিন্দু যদি মিলিত হয়, সাম্যাবস্থানে বিন্দু মিলিত হলে অনুজ্জ্বল ডোরা পাবো, এটা একদম কনফার্ম। ঠিক আছে, এদিক সেদিকে বিন্দুগুলো মিলিত হলে কি হবে না হবে, এগুলো সমদশায় মিলিত হলে উজ্জ্বল পাবো, বিপরীত দশায় মিলিত হলে অনুজ্জ্বল পাবো, কিন্তু সাম্যাবস্থায় মিলিত হলে এটা অবশ্যই কি পাবো, অনুজ্জ্বল পাবো, একদম লোয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, একটু ক্লিয়ার। এখন দেখ, cos থিটা সমান, তার মানে +-1 হলে আমরা উজ্জ্বল বিন্দু পাচ্ছি, ঠিক না। এটার মান যদি +-1 হয় তার মানে বিস্তারের মান হয় 2k আসবে, নতুবা -2k আসবে। আর এটাও দেখলাম 2k আসলে আমরা কি, এই যে 2k আসলে আমরা উজ্জ্বল বিন্দু পাই, -2k আসলেও এটা আমরা কি পাবো, উজ্জ্বল বিন্দু পাবো। বা এটা জাস্ট -2k কেন, এটা বিপরীত দিকে ম্যাক্সিমাম পয়েন্ট সেজন্য। তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট গুলো মিলিত হলে আমরা কি পাই, উজ্জ্বল পাই। তো এখন উজ্জ্বল পাওয়ার একটা কন্ডিশন আমরা দাঁড় করাই ফেলতে পারি। ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম পাইলে আমরা উজ্জ্বল পাই,
এখান থেকে আমরা কন্ডিশন দাঁড় করে বলতে পারি যে উজ্জ্বল বিন্দু পাওয়া সত্য a সমান কত হতে হবে প্লাস মাইনাস 2k হতে হবে, ঠিক আছে। আবার প্লাস মাইনাস 2k সমান কত ছিল 2k cos 5x ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে। এখান থেকে 2k কাটাকাটি গেলে কত থাকে cos πx বাই ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1, ঠিক না। এখন একটা জিনিস চিন্তা কর, থিটা সমান যদি 0 হয় মানে cos 0 হয় তখন আমরা কি পাই 1 পাবো। থিটা সমান যদি পাই হয় মানে 180 ডিগ্রি হয় তখন আমরা কি পাবো মাইনাস 1 পাবো। আবার থিটা সমান যদি 2 পাই হয় তখন আমরা প্লাস 1 পাবো। আবার থিটা সমান যদি 3 পাই হয় তখন আবার মাইনাস 1 পাবো। একটা জিনিস চিন্তা করো 0 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই এভাবে যাবে না 0 থেকে শুরু করে। এভাবে যদি আমরা সিরিয়ালি বসাতে থাকি 0 পর পাই, পাইয়ের পর 2 পাই, 2 পাইয়ের পর 3 পাই, 3 পাইয়ের পর 4 পাই, এবার যদি সিরিয়ালি বসাতে থাকি তাহলে আমরা সবসময় কি পাবো মানটা অবশ্যই প্লাস মাইনাস 1 এর মধ্যেই থাকতেছে। আর প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকলে আমরা অবভিয়াসলি কি পেয়ে যাচ্ছি উজ্জ্বল ডোরা পেয়ে যাচ্ছি, ঠিক না। তার মানে আমরা এখন বলতে পারি না যে cos, আমরা যদি পরের পেজে যাই ওই হ্যাঁ প্লাস মাইনাস 1, তার মানে এই প্লাস মাইনাস 1টাকে cos n ল্যামডা বলতে পারি না, n হচ্ছে পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 5, হ্যাঁ 0 0 এর সাথে পাই গুণ করলে 0 হয়, তারপর 1 পাই 2 পাই 3 পাই 6 4 পাই, সিরিয়ালি গেলে আমরা অবভিয়াসলি কি পাবো উজ্জ্বল ডোরাই পাবো, ঠিক আছে, প্লাস মাইনাস 1 পাবো। এখান থেকে cos cos কাটাকাটি গেছে পাই x ছিল, এখান থেকে শুধু x টা বের করলাম, x সমান n ল্যামডা আসছে, ঠিক আছে, x সমান কি আসছে n ল্যামডা। তার মানে পথ পার্থক্য যদি n ল্যামডা হয় তাহলে আমরা কি পাবো চরম পাবো। হ্যাঁ যদিও n ল্যামডা পথ পার্থক্য n ল্যামডা আসলে যে আমরা চরম পাবো এটা বুঝতে পারছি, কিন্তু n ল্যামডার প্রয়োগটা কিভাবে হবে এগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে। ওই যে আমরা শুরুতে দেখা আসছিলাম মনে আছে, আজকের ক্লাসে শুরুতে দেখা আসছিলাম একদম, এই যে কি বলছিলাম পথ পার্থক্য x সমান n ল্যামডা হলে আমরা গঠনমূলক ব্যতিচার পাই, প্রুফ হইছে। তো আমাদেরকে আসলে এই প্রুফটা মনে রাখতে হবে না, এই যে এতক্ষণ যে প্রুফ করলাম, এই যে এই হাবি জাবি জিনিস দিয়ে প্রুফ করলাম এগুলো আসলে মনে রাখতে হবে না। আমাদের শুধু এটা মনে রাখলে হবে পথ পার্থক্য যদি দুইটা তরঙ্গ এই দিক থেকে একটা তরঙ্গ গেলে এই দিক থেকে একটা তরঙ্গ গেলে এই দুইটা তরঙ্গের যদি পথ পার্থক্য n ল্যামডা হয় তাহলে আমরা চরম পাবো। পথ পার্থক্য কোনটা আমরা যদি বলি পথ পার্থক্য কোনটা, এই যে একটু অংশকে আমরা পথ পার্থক্য বলতেছি, ঠিক আছে। তাহলে আমাদের শুধু আলটিমেটলি এই জিনিসটা মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে, সূত্রটা কোত্থেকে আসে এটা জানার দরকার নেই। ঠিক অনুজ্জ্বল পাওয়ার সত্য কি হবে, অনুজ্জ্বল পাওয়ার সত্য হচ্ছে a সমান 0, a সমান 0 আমি কি বলছিলাম, হ্যাঁ আমরা একটা কন্ডিশন দাঁড় করাবার ট্রাই করতেছি তাই না, মানে যেটা সবার ক্ষেত্রে খাটবে। এখন এই বিন্দু এখানে একটা বিন্দু থাকাকালীন অবস্থায় কণা মিলিত হয়েছে তখন অনুজ্জ্বল হবে না উজ্জ্বল হবে যায় না, কিন্তু আমরা এটা জানি যে যখন a সমান 0, a সমান মানে 0 মানে এই পয়েন্টটা, এই মানে কি বিস্তার না, বিস্তার একদম শূন্য পয়েন্টে ছিল, বিস্তার এর ম্যাক্সিমাম পয়েন্ট এটা শূন্য পয়েন্ট এটা না, তার মানে a সমান 0 তখন আমরা অনুজ্জ্বল গুলা পাই, ঠিক আছে। তাহলে কি হবে a সমান 0, এখন a সমান এটা জানি 2k লব্ধি সরণের কি মানে লব্ধি সরণের বিস্তারের ইয়াটা জানি সমীকরণ থেকে এটা পাইছি, এটা সমান 0, তাহলে এখান থেকে 2k 2k পাশে পাঠিয়ে দিলে 0 হয়। হ্যাঁ এখন cos পাই x বাই ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল 0, এখন cos থিটা সমান 0 না, থিটা সমান যখন 1 পাই বাই 2 হয় তখন কি হয় 0 হয়, থিটা সমান যদি 3 পাই বাই 2 হয় তখনও 0 হয়, থিটা সমান 5 পাই বাই 2 হলেও 0 হয়। একটা প্যাটার্ন লক্ষ্য করতেছস, পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ করলেই কি হচ্ছে 0 আসবে থিটার মান। আর বিজোড় সংখ্যা কিভাবে প্রকাশ করে 2n প্লাস 1 দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। বিজোড় সংখ্যা কি দ্বারা প্রকাশ করে 2n প্লাস 1 দিয়ে প্রকাশ করে। তাহলে পাই বাই 2 এর বিজোড় সংখ্যার গুণিতককে কি আমরা বলতে পারি অনুজ্জ্বল ডোরা পাবো, ঠিক না। তাহলে cos pi x by lambda is equal cos 2n plus 1 lambda by pi by 2, ঠিক আছে। এখানে cos cos কাটাকাটি গেছে, এখান থেকে x এর মানটা বের করলে 2n plus 1 lambda by 2 মানে lambda by 2 এর বিজোড় সংখ্যার গুণিতক হলে আমরা পথ পার্থক্য যদি এরকম হয় তাহলে আমরা কি পাবো অবম পাবো, ঠিক আছে। এগুলো প্রয়োগগুলো পরবর্তী ক্লাসে দেখানো হয়েছে, ইভেন অনেকগুলো ম্যাথ রিলেটেড প্রবলেম সলভ করা হয়েছে, এগুলা সবগুলো করতে হবে, তাহলে আস্তে আস্তে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আপাতত আজকে ক্লাস ক্লিয়ার ছিল, তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই শেষ, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে।